প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসটা তোমরা নিশ্চয়ই বাসায় দেখেছো। সেক্ষেত্রে তোমাদের সমস্যাগুলো তোমরা জানিয়েছো। আমি সেই আলোকে ক্লাসে তোমাদেরকে অবশ্যই সেটা বোঝানোর চেষ্টা করব। আর প্রথমবার যখন পড়তে যাব বইটা আমরা, তখন আমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হবে। অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে একেবারেই নতুন। যেমন ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, সেই টার্মগুলো আমরা কখনোই এর আগে ইউজ করি নাই। সেই কারণে আমি আজকে তোমাদেরকে কিছু ক্যালকুলাসের ধারণা দেব। আর এইটা আমাদের জন্য লাগবে, অর্থাৎ ফিজিক্সের যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশন করতে ক্যালকুলাসটা লাগবে বলেই আজকের ক্লাসটা আমি আলোচনা করতেছি। তবে তোমরা যেটা করবা সেটা হচ্ছে খাতায় আগে সুন্দর করে তুলবা। সেক্ষেত্রে খাতায় থাকবে, আর বইয়ের ভেতরে হয়তো এই অধ্যায়তে এটা তুমি খুব বেশি ভালো পাবা না। আমাদের ভেক্টর অধ্যায়ে ক্যালকুলাস সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়া আছে, তাও খুব বেশি না। তোমাদের ম্যাথ স্যার যখন পড়াবে তোমাদেরকে, তখন আরো বিশদভাবে পড়াবে। আমি তোমাদেরকে জাস্ট শুধুমাত্র প্রিলিমিনারি যে জিনিসটা না জানালেই নয়, সেই রকম বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের সকলের কাছে এটা প্রথমবার অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে আমরা যখন শিখে যাব তখন এটা সহজ হয়ে যাবে। তাই চিন্তা না করে তোমরা একটু একবার, দুইবার, তিনবার খাতায় লিখে প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসগুলোতে যখন আমি এই বিষয়টা নিয়ে আবার কথা বলবো, তখন তোমাদের কাছে সেটা সহজ হয়ে যাবে। আর এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, সেটা কমেন্টসে আমাকে জানাও। আমি সেটা দেখে তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা এতক্ষণে খাতা কলম নিয়ে রেডি হয়ে আছো। তাহলে তুলে ফেলো আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা লিখতেছি এখানে আজকের আলোচনা। সেক্ষেত্রে আমরা যেগুলো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকের ক্লাসে, তার একটা সারসংক্ষেপ রূপরেখা এখানে দেখানো হচ্ছে। তোমাদের এই জ্যামিতিক তোমাদের যে তাপগতিবিদ্যা অধ্যায়, এই অধ্যায়তে আমাদের এই বিষয়গুলো লাগবে, অন্য অধ্যায়গুলোর জন্যও লাগবে। ফলে সম্পূর্ণ ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সম্পূর্ণ অংশের জন্যই আমাদের এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের হয়তো অন্য টিচারও এই বিষয়টা নিয়ে কিছুটা হয়তো কথা বলবে, কিন্তু আমি একটু তোমাদেরকে এই বিষয়টার গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা একটু মনোযোগী হও। তাহলে আজকে আমরা যেটা কথা বলতে চাচ্ছি, 1 নম্বর ক্যালকুলাসের ধারণা। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলাসের সূত্রগুলো কিছু নতুন আসবে, সেগুলো নিয়ে কথা বলবো। ফলে সেই কারণে আমরা এটা ব্র্যাকেটে সূত্র রাখতেছি। ক্যালকুলাসের পার্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অন্তরীকরণ, বাংলায় বলা হয়, বা ব্যবকলন। দুইটার যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারি বাংলায়। ইংলিশে সেটাকে ডিফারেন্সিয়েশন বলা হয়। আরেকটা পার্ট হচ্ছে যোগজীকরণ বা সমাকলন, ইংরেজিতে সেটাকে আমরা বলবো ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, এই দুইটা পার্টের কিছু সূত্র তোমাদেরকে আজকে শিখিয়ে দেব। আর এটা কেন আসলো, এটা কি কাজে ব্যবহৃত হয়, সেই সম্পর্কেও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। 2 নম্বরে আমরা আলোচনা করব সমষ্ণ ও রুদ্ধতাপীয় পরিবর্তন। এর আগের ক্লাসে আমরা সমষ্ণ এবং রুদ্ধতাপীয় পরিবর্তন সম্পর্কে কিছুটা বলেছি, আজকে আরো বিশদভাবে বলার চেষ্টা করব। 3 নম্বরে আসতেছি সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের সূত্র। অর্থাৎ এক্ষেত্রে আমার সমষ্ণ এবং রুদ্ধতাপীয় দুই প্রক্রিয়ায় গ্যাসের কিছু সূত্র পাওয়া যাবে। সেই সূত্রগুলো তোমরা এর আগে কখনো দেখো নাই। সেই সূত্রগুলোর মধ্যে একটা হচ্ছে বয়েল, এটা একটা সূত্র। বয়েলের সূত্র আমরা বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। চার্লস, সম-আয়তন ও আদর্শ গ্যাস, এই কয়টা নামে 4টা সূত্র আমরা সেটা নিয়ে কথা বলবো। সেটা প্রত্যেকটাই সমষ্ণ প্রক্রিয়ার জন্য এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে তোমাদেরকে জানানো হবে। আমরা একটু ডিফারেন্ট, অর্থাৎ ভিন্ন আঙ্গিকের বিষয়টা নিয়ে কথা বলতেছি। ফলে তোমরা বইটা পড়বা, বইয়ের অংশগুলো যেগুলো আছে সেগুলো রিডিং করো। যেগুলো হয়তো গতদিন পড়েছো
সেগুলোর অনেক কিছুই হয়তো সেখানে ম্যাথমেটিক্যাল টার্ম ছিল, আমি সেগুলো নিয়ে কথা বলি নাই, কারণ আমি জানি এগুলো না জানলে তুমি ওগুলো বুঝতে পারবে না। এবং পরবর্তীতে আমি যে কথাগুলো বা ক্যালকুলেশনগুলো দেখাবো বা ডেরিভেশনগুলো দেখাবো, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো চলে আসবে এবং এখান থেকে অঙ্কও আসবে আমাদের পরীক্ষায়। সেই কারণে আমরা এটা নিয়ে আজকে কথা বলতেছি ক্লাসে। তোমরা বিষয়টা খেয়াল করে তোলো। আর আবারও বলতেছি যে সমস্যা থাকলে সেটাকে ভয় পাওয়া যাবে না, এটা যেভাবেই হোক আমাদের গভীরে ঢুকতে হবে এবং এটাকে আয়ত্ত করতে পারতে হবে। একটা গল্প আছে যে ফিজিক্সটা সাবজেক্টটা কেমন। আমার কাছে মনে হয় যে ফিজিক্স সাবজেক্টটা অনেক সহজ। আমি যখন কোনো কিছু বুঝি তারপরে যদি এটা পড়ি তাহলে এটা খুব সহজ হবে, আর যদি এটাকে ফেলে রাখি তাহলে এটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এরকম একটা বিষয়। এরপরেও তোমাদেরকে আমরা কোকোনাটের সাথে তুলনা করতে পারি ফিজিক্সের পার্টটুকু, যে তুমি যদি এটাকে বুঝতে পারো তাহলে অনেক সুস্বাদু লাগবে, আর না বুঝতে পারলে বাইরের খোসা বা আঁশের মতো দুর্বোধ্য মনে হবে। যাই হোক, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কতটুকু পারবো তা জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করতেছি। তোমরাও নিজেরা একটু চেষ্টা করো, কারণ এই পথটা তোমাদেরকেই পাড়ি দিতে হবে, সাঁতার তোমাকেই কাটতে হবে। আমি জাস্ট হয়তো প্রশিক্ষক হিসেবে তোমাকে হয়তো সাঁতারটা শিখিয়ে দেব, কিন্তু যখন তুমি কোনো কম্পিটিশনে যাবা তখন সেই সাঁতারটা তোমাকেই কাটতে হবে। ফলে আমি যা পড়াবো এটুকু বুঝে নিয়ে এর বাইরে ওই অংশের আরো কিছু থাকলে সেগুলো তোমাকে দেখতে হবে, বুঝতে হবে। বুঝতে একবারে না পারলে বারবার চেষ্টা করতে হবে, আর না পারলে আমাকে আবার জানাইতে হবে। তাহলে আমরা আজকে চলে যাচ্ছি ক্যালকুলাস পার্টটা নিয়ে। আমরা লিখছি যে অন্তরীকরণ বা ব্যবকলনের সূত্রসমূহ। তাহলে অন্তরীকরণ বা ব্যবকলন এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ক্যালকুলাসের একটা শাখা, তোমাদেরকে আগেই বলা হয়েছে। সেক্ষেত্রে এটার কাজটা কি? সেই কাজটা হচ্ছে আমরা সাধারণত বিয়োগ অর্থাৎ বাদ দিয়ে দেই বা ছোট করে ফেলি, ভাগ এটা দ্বারাও বোঝানো হয় যে কোনো কিছুকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে ছোট করে ফেলা। তাহলে রেজাল্টটা কি হচ্ছে? রেজাল্টটা হচ্ছে আমার ছোট করে ফেলা কোনো কিছুকে। এই ধরনের বিষয়টাকে আমরা এখানে অন্তরীকরণ বা ব্যবকলন হিসেবে চিহ্নিত করতেছি। তাহলে সেই ক্ষেত্রে মাইনাস বা আমার ভাগ যেটা আমরা চিহ্ন ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় অপারেটর। আর অন্তরীকরণের ব্যবকলনের সূত্রের জন্য আমরা যে অপারেটরটা ইউজ করব সেই অপারেটরের চেহারাগত দিকটা অনেক রকম আসতে পারে, কিন্তু বিষয়টা একই। যেমন আমি এখানে লিখছি d/dx, এটা একটা অপারেটর, এর নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই। যখন কারো কিছু সামনে বসে তখন তাকে সে অপারেট করতে নির্দেশ দেয়। তাহলে এর অর্থ হচ্ছে x এর সাপেক্ষে কোনো কিছুকে ভাগ করে ফেলা বা ছোট করে ফেলা। তাহলে আমার 3 ডাইমেনশনাল অ্যাক্সিসের একটা হচ্ছে x, একটা হচ্ছে y, আর একটা হচ্ছে z। ফলে আমি যদি শুধুমাত্র x এর সাপেক্ষে কোনো কিছুকে খুঁজতে চাই বা কোনো কিছুকে ভাগ করতে চাই তাহলে সেই অপারেটরটাকে আমরা লিখব d/dx। y অক্ষের সাপেক্ষে হলে d/dy, z অক্ষের সাপেক্ষে হলে d/dz। 3 ডাইমেনশনাল ডাইমেনশন সিস্টেমটা শেষ। এরপরে আর কি ভাবে কোনো কিছুকে এক্সপ্লেন করতে ভাগ করতে পারি? d/dt, অর্থাৎ সময়ের সাপেক্ষে ক্ষুদ্রতর ভাবে তার অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ করতে আমরা এই অপারেটরটা ইউজ করব। তাহলে সময়ের সাপেক্ষে কোনো কিছুকে ভাগ করে ক্ষুদ্রতর অবস্থায় তার পরিবর্তনটাকে পর্যবেক্ষণ করার জন্য যে অপারেটর সেটা হচ্ছে d/dt। মনে করো যে তোমার বাসা থেকে কলেজে আসতে 10 মিনিট সময় লাগে, বাসা থেকে কলেজের দূরত্ব তোমার 200 মিটার। তাহলে আমরা চাচ্ছি যে 1 ন্যানোসেকেন্ড সময় তুমি বাসা থেকে কতটুকু পথ অতিক্রম করতেছো। তাহলে এই যে 1 ন্যানোসেকেন্ড সময় তোমার বাসা থেকে কলেজের পথে তুমি কতটুকু সরণ ঘটলো, অথবা 1 ন্যানোসেকেন্ড সময় তোমার বেগ কতটুকু ছিল, এইটা বের করাটা যে কাজ সেটাই হচ্ছে আমার এই অন্তরীকরণ বা ব্যবকলনের সূত্রের সাহায্যে আমরা সেটা করব।
এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে আমার এই ভাগ করাটা যেহেতু ন্যানো সেকেন্ড লেভেলের, সুতরাং আমি খুব সূক্ষ্মভাবে ভাগ করতেছি। আবার রেজাল্টের দিক থেকে, অ্যাকুরেসির দিক থেকে কিন্তু আমার একেবারে 100% পাওয়া যাবে না, কিছুটা আমার এরর থাকবে। সেই এররের পরিমাণটা 0.001%-এর মতো। তাহলে সেই অর্থে আমরা এই ব্যবকলনের সূত্র বা অন্তরীকরণ সূত্রটা ব্যবহার করতে চাইলে পারবো। আরেকটা অপারেটর লিখে রাখছি d/d θ, অর্থাৎ কৌণিক সরণের একক সময় কৌণিক সরণের যে পরিবর্তন সেটা বের করতে আমরা এই ব্যবকলনীয় অপারেটর ইউজ করব। তাহলে এই যে অপারেটরগুলো সবগুলোর ধারণা একই। এটা আমার এক প্রকার কিসের মতো, এই শুধুমাত্র মাইনাস বা শুধুমাত্র ভাগ, এরা যেই কাজটা করে সেই কাজের অনুরূপ কাজ করবে, কিন্তু এই বিয়োগ দ্বারা আমি স্পেসিফিক ভাবে কোনো কিছুকে বাদ দিয়ে ছোট একটা ক্ষুদ্রাতি সংখ্যা পাবো, ভাগ করে স্পেসিফিক ভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যা পাবো। কিন্তু আমার এই ভাগ আর এইটা ভাগের মধ্যে পার্থক্য আছে। আমি যদি তোমাকে বলি যে একটা আপেলকে তুমি 10 টুকরো করো, 10টা ভাগে ভাগ করো, তাহলে আমরা এই ভাগ দিয়ে প্রকাশ করতে চাইলে পারবো। কিন্তু আমি যদি একটা আপেলের টুকরোকে এবার তোমাকে যদি বলি যে 1000 ভাগ করে তার এক ভাগ তুমি আমাকে দাও, তাহলে সেটা তোমাকে এই অপারেটরের সাহায্য নিতে হবে। তাহলে একটা আপেলের টুকরাকে তুমি 1000 ভাগের এক ভাগ করলে তোমার পরিবর্তনটা তুমি সূক্ষ্মভাবে তার ভেতরে বিশ্লেষণ করতে পারবা, যে ভেতরে জেনেটিক্যালি কোনো পরিবর্তন করতে চাইলে মাইক্রোস্কোপের নিচে ফেলে তোমাকে সেই জিনিসটা বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার এই ক্যালকুলাসের ধারণা থাকতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আমি একটা আপেলকে টুকরাকে 1000 ভাগের এক ভাগ দিতে যাচ্ছি, কিন্তু এই যে 1000টা ভাগ করলাম, প্রত্যেকটা ভাগ কি সমান হবে? নিশ্চয়ই না। তার কোনোটা একটু ছোট হতে পারে, কোনোটা একটু বড় হতে পারে, সামান্য একটু পরিবর্তন হতে পারে, কিন্তু এইটা আমার রেজাল্ট এর জন্য খুব বেশি প্রভাব বিস্তার করবে না। যেমন আমি তোমাকে বলছি যে একটা আপেলের গুণাগুণ যাচাই করার জন্য তোমাকে মাইক্রোস্কোপের নিচে ওই একটা আপেলের টুকরাকে 1000 ভাগ করে তার একটা সামান্য স্লাইড এর উপর রেখে তাকে পর্যবেক্ষণ করতে বলা হচ্ছে। তাতে তুমি কোন টুকরাটা যে নিয়ে ওখানে স্লাইডটা রেখে পর্যবেক্ষণ করবা, তাতে তোমার রেজাল্টের খুব বেশি পরিবর্তন হবে না। আমরা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমাদের রক্তের স্যাম্পল দিয়ে আসি, সেই স্যাম্পল থেকে তারা একটা মেডিসিন অ্যাড করে তারা যে বিষয়টা সাসপেক্ট করতেছে সেই বিষয়টা খুঁজে বের করতে চেষ্টা করে। তাহলে ওই রক্তের অনুচক্রিকার ভেতরে ওই অংশটুকুকে যদি পাওয়া যায়, তাহলে তারা তখন একটা রেঞ্জে রেজাল্ট দেয়। তখন এই রেঞ্জের রেজাল্টটাই নির্দেশ করে যে আসলে তার কোন অবস্থাটা কি নরমাল পজিশনে আছে না কোনো রোগের দিকে সে ধাবিত হচ্ছে। তাহলে আমরা অন্তরীকরণের ব্যাপারটা মোটামুটি কিছুটা বুঝলাম। এখন এটা ব্যবহার করতে আমার কিছু সূত্রের জানা দরকার। সেই সূত্রগুলোকে আমরা এখানে 10টা সূত্র আকারে লিখব। আমি 9টা পর্যন্ত লিখছি, আরেকটা আমি লিখে দেব তোমাদেরকে। এটা 9টা পর্যন্ত তুমি তুলে নাও, তারপরে 10 নম্বর সূত্রটা আমি লিখে দেব। তাহলে প্রথমত 1 নম্বর সূত্রকে আমরা লিখতেছি d/dx, এই অপারেটরটা লিখলাম। কাকে ভাগ করবে সেটা হচ্ছে x⁴n, অর্থাৎ কোনো কিছু যদি এরকম একটা ফরম্যাটে থাকে যার উপরে এই ব্যবকলনের অপারেটরটাকে কাজ করতে বলা হচ্ছে, তাহলে সেই ব্যবহার করার ফলে তার রেজাল্ট যেটা হবে, পাওয়ারটা নেমে আসবে, পাওয়ার -1 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা উদাহরণটা পরে দেব, আগে সূত্রটা তুমি সুন্দর করে এভাবে লিখো। এখানে x একটা চলক, যেটা কিনা পরিবর্তনশীল চলক, এবং সেটা x এর সাপেক্ষে ব্যবকলনযোগ্য, মানে ভাগ করার মতো অবস্থা কোনো কিছুকে নির্দেশ করতেছে। পাওয়ার 1 2 3 4 5 6 যে কোনো নাম্বার, ইন্টিজার নাম্বার হতে পারে, সেটা এখানে বসবে। পাওয়ার থেকে এক বাদ দিলে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা এখানে আসবে। এরপরে 2 নম্বরে আসো, d/dx m x⁴n। সেক্ষেত্রে m টা কিন্তু x এর ফাংশন না, ফলে x এর ফাংশন না হওয়াতে এটা ধ্রুবক, এর কোনো অন্তরীকরণ বা ব্যবকলন কিছুই হবে না, এর সাথে থেকে যাবে।
সেজন্য সাথে থাকলো, আর বাকি x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করলে যা হয় সেটা এখানে দেখো নিচে চলে আসছে তার সাথে। তাহলে এইটা জানলে এটা পাওয়া যাবে। তাহলে এই n টা কি একটা ইন্টিজার নাম্বার, এই n টাও কিন্তু একটা ইন্টিজার নাম্বার বা সংখ্যা হতে পারে, নাও হতে পারে। তাহলে এই দুটো গুণ করে তুমি একটা রেজাল্ট, তার সাথে পাওয়ার x এর পুরো পাওয়ার 1 কমে যাবে। 3 নাম্বার আমরা লিখতে পারি d/dx m। আমি আগেই বলেছিলাম যে m টা হচ্ছে আমার x এর ফাংশন না, এটা একটা কনস্ট্যান্ট হতে পারে, এটা একটা ইন্টিজার নাম্বার হতে পারে, এটা অন্য যে কোনো কিছু হতে পারে যেটা কিনা x এর সাপেক্ষে তাকে ব্যবকলন করা যায় না বা ভাগ করা যায় না, এরকম একটা কিছু। তাহলে সেই ক্ষেত্রে কনস্ট্যান্টকে যদি আমি ব্যবকলন বা অন্তরীকরণ করি তাহলে তার রেজাল্টটা হয় 0। এটা আমাদের লাগবে যে কোনো কনস্ট্যান্টের উপরে যখন আমরা ব্যবকলনের অপারেটরটা বসাবো তখন তার রেজাল্টটা হবে 0। এরপর আসতেছি 4 নাম্বার সূত্র d/dx u + v। এখন u আর v টা আবার তোমাকে মেনশন করে দিতেছি যে u এবং v দুটো কিন্তু আলাদা নামে আসলেও দুটো কিন্তু x এর ফাংশন। তাহলে যেহেতু x এর ফাংশন তাহলে সেই ক্ষেত্রে আমার অন্তরীকরণ করা যাবে। তাহলে সেই অর্থে আমরা দুইটাকে একসাথে অন্তরীকরণ করতে পারবো না, আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করতে হবে। সেই ক্ষেত্রে দেখো d/dx u কে আমরা অন্তরীকরণ করব, এটা যদি এই ফরম্যাটে হয় তাহলে এই ফরম্যাটে তার রেজাল্টটা পরের লাইনে লিখব, v টাকে তার সাথে যোগ হিসেবে রাখবো। মনে করো যে u এর পরিবর্তে হতে পারে x টু দি পাওয়ার 3 আর v এর পরিবর্তে হতে পারে 2x টু দি পাওয়ার 5। তাহলে দুটাই কিন্তু x এর ফাংশন। তাহলে আমরা জাস্ট এইভাবে লিখলাম, অর্থ এখানে অপারেটরটা থেকে গেছে, অপারেটরটা থাকবে না। অর্থাৎ এর পরের যেটা সিম্পলিফাই করতে হবে তার পরের স্টেপে এই u টা কোন ফরম্যাটে আছে, এরকম না এরকম না এরকম। তাহলে এই তিনটা ফরম্যাটে যেটা হয় সেই ফরম্যাটের রেজাল্টটা আমরা এই জায়গায় বসবে, আর v এর জন্য ঠিক এটা এটা অথবা এটা, এই তিনটা যেটা হয় সেটা এখানে আসবে। ভয় পাওয়ার কিছু নাই, শিখে যাবা, কারণ উচ্চতর ডিগ্রি যেহেতু তোমাদেরকে নিতে হবে। তোমরা যারা ইঞ্জিনিয়ার হবা, তোমরা যারা বিজ্ঞানের সাথে থাকতে চাও তাদেরকে অবশ্যই আরো জটিল জটিল ক্যালকুলেশন শিখতে হবে। তার এটা একটা প্রাথমিক বা প্রিলিমিনারি স্টেজ। এতদিন পর্যন্ত তোমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ শিখে আসছো, ম্যাথের আর যে শাখাগুলো শিখে আসছো, সেটা শুধু সায়েন্সের জন্য না, সেটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্য লাগতো। এখন যে পার্টটুকু আমরা শিখতেছি সেটা আমাদের বিজ্ঞানের ছাত্র হিসেবে পরবর্তীতে হায়ার স্টাডিজের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখন এই স্টেপটা বা এই স্টেজটা পার হতেও আমাদের এটা লাগবে। আমি এখানে বোঝার মতো কিছু নাই, আপাতত তোমাদেরকে জাস্ট কিভাবে লিখতে হয় সেটা শেখাচ্ছি। যদি u এবং v দুটো x এর ফাংশন হয় এবং যোগ ফরম্যাটে থাকে তাহলে সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা ভাবে লিখে অপারেটরটা বসায় এই তিনটা যে ফরম্যাটে পড়ে সেই ফরম্যাটে আমরা পরের অংশে লিখব। যদি যোগ আকারে না থেকে গুণ আকারে থাকে uv ফাংশনটা, তাহলে সেক্ষেত্রে আমার u টাকে আমরা অন্তরীকরণ করব না, শুধু v টাকে অন্তরীকরণ করব, তার সাথে গুণ আকারে রেখে দেব, যোগ লিখব। পরের স্টেপে v টাকে কিছুই করব না, v টার সাথে যেভাবে ছিল সেভাবে থাকবে, u টাকে অন্তরীকরণ করে তার সাথে গুণ আকারে লিখব। তাহলে uv টা হলে আমরা এইভাবে ফরম্যাটটা সাজাবো। তোমরা দেখে সুন্দর করে তুলো। এই ব্র্যাকেটের x টা বোঝাচ্ছে আমি x, এটা v টা হচ্ছে x এর ফাংশন, এই জন্য বলতেছি। অর্থাৎ v টা না হয়ে সেই জায়গায় হতে পারে কি x টু দি পাওয়ার 4 হতে পারে, এই vx এর পরিবর্তে কোনটার পরিবর্তে x টু দি পাওয়ার 4 হতে পারে। u এর পরিবর্তে কি হতে পারে, মনে করো যে 5 x টু দি পাওয়ার 3 হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এটা এখানে বসবে। তাহলে আমরা তার সাথে এটার কম্বিনেশনটা এভাবে পরের স্টেপে যখন আমরা এই ধরনের সমস্যা ফেস করব তখন আমি তোমাদেরকে বলবো যে আমি যে সূত্রটা আলোচনা করছিলাম ওই সূত্রটাতে দেখো, দেখে আসো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা কিভাবে এই স্টেপ থেকে পরের স্টেপে যাচ্ছি। 6 নাম্বারটা আমরা লিখতেছি যে আমাদের sin cos ফাংশন আছে, সেগুলোর ক্ষেত্রে sin থিটার অন্তরীকরণ করলে আমরা যেটা পাবো d/d থিটা sin থিটা, সেটা হবে cos থিটা। আর d/d থিটা cos থিটার অন্তরীকরণ করলে হবে মাইনাস sin থিটা। তোমরা সময় নাও, সময় নিয়ে তুলে নাও। এরপরে আসতেছি, যদি log ফাংশন থাকে তাহলে d/dx log x
এই ধরনের যদি থাকে অন্তরীকরণ, তাহলে সেক্ষেত্রে এই log x এর অন্তরীকরণ হবে 1/x, এটা কিন্তু 1, তাহলে এই রেজাল্টটা যেটা সেটা হচ্ছে 1/x হবে। আর log এর বিপরীত রাশি কিন্তু আমরা জানি e টু দি পাওয়ার, বা ln এর বিপরীত রাশি হচ্ছে e টু দি পাওয়ার, আর log এর বিপরীত রাশি হচ্ছে 10 টু দি পাওয়ার বেস 10। যাই হোক, ln এর বিপরীত রাশি হিসেবে যদি কোনো ক্যালকুলাসে আমার সূত্র বসাইতে হয়, সেক্ষেত্রে আমরা লিখব d/dx e টু দি পাওয়ার mx। এক্ষেত্রে m টা হচ্ছে ধ্রুবক, x টা হচ্ছে ফাংশন পরিবর্তনশীল চলক, ফলে আমরা এটাকে রেজাল্ট হিসেবে লিখব m e টু দি পাওয়ার mx, অর্থাৎ শুধু ধ্রুবকটা নিচে আসবে আর আগেরটা যেভাবে ছিল সেই ফরম্যাটে রেজাল্টটা থাকবে। আমরা ক্যালকুলেটরে কিন্তু এই log 50, log 10, log 1, log 2 ঠিক একইভাবে e টু দি পাওয়ার 3, e টু দি পাওয়ার 4, e টু দি পাওয়ার 9, এই রেজাল্টগুলো কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেটরে বের করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনের ফরম্যাটটা যদি ক্যালকুলাসে হয়, তাহলে তার রেজাল্টটা আমরা এখান থেকে আউটপুটটা এভাবে লিখব। আমরা 9 নম্বর পর্যন্ত লিখছি, 10 নম্বরটা আমি এই sin cos ফাংশনের কারণে যেটা হয় সেটাই আমি লিখব। আমার আরেকটা লাগবে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে tan থিটা। তাহলে tan থিটার জন্য আমরা এখানে লিখতেছি 10 নম্বরটা, হবে d/d থিটা tan থিটা, তাহলে সেক্ষেত্রে হবে sec স্কয়ার থিটা। তাহলে আমি 1 থেকে 10 পর্যন্ত এই সূত্রগুলো লিখলাম। এর বাইরে আপাতত আমাদের ফিজিক্সের জন্য লাগবে না, কিন্তু ম্যাথ করতে যে তোমার এই সূত্রগুলো তো লাগবেই। আরও এরকম প্রায় 100 থেকে 150টা সূত্র আছে, সেগুলো তোমার জানতে হবে। যাই হোক, ধীরে ধীরে শিখে যাব। আর আমরা আবারও বলতেছি যে আমাদের এই ইন্টারমিডিয়েট সিলেবাসটা অনেক বড়, 2 বছরে কভার করা খুব কঠিন একটা ব্যাপার। তারপরেও সঠিকভাবে গাইড পেলে, সঠিক দিক নির্দেশনা যদি সঠিক রাস্তায় তুমি চলতে থাকো, তাহলে সেক্ষেত্রে সেটা শেষ করে দেওয়া সম্ভব। এবং একটা বই শেষ করে আরেকটা বই ধরতে হবে, এটাও মাথায় রাখতে হবে। তা না হলে তুমি অ্যাডমিশন টেস্টে পিছিয়ে পড়বা। আর এই সঠিক রাস্তা বা সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা টিচাররা আছি, যেটা কিনা তুমি শুধুমাত্র বাসায় বসে থেকে বই পড়ে পড়ে সম্পূর্ণটা বুঝতেও পারবা না। আর কোন রাস্তায় কোন পথে হাঁটতে হবে, কোনটুকু পড়তে হবে, কোন অংশগুলো না বুঝলেই নয়, এইটা একমাত্র আমরাই তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবো। এই জন্য তোমরা ক্লাসগুলোকে খুব বেশি গুরুত্ব দাও। এরপরেও তোমাদের সাথে কথা থেকে যায়, যারা অনেকটা পিছিয়ে পড়তেছো, পিছিয়ে পড়বা সমস্যা বলে মনে হবে, তারা এই করোনাকালীন পরিস্থিতিতে এইভাবেই থাকো। করোনা শেষ হোক, আমাদের রেগুলার লাইফে আমরা ফিরে যেতে পারি, তারপরে আমরা যে সময়টুকু পাবো সেই সময় তোমাদের সাথে সরাসরি ফিজিক্যালি বিষয়গুলো নিয়ে কথা বললে আরো সুন্দরভাবে, আরো স্বচ্ছভাবে তোমরা সেটা বুঝতে পারবা। তাহলে আমরা ব্যবকলন বা ক্যালকুলাসের যে সূত্রগুলো লিখলাম, আবারও বলতেছি, যেটা তোমার কাছে না, এটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়েছে। এমনকি এখন যারা তোমাদের টপ মোস্ট স্টুডেন্ট, তাদের কাছেও কঠিন হবে, কিন্তু আস্তে আস্তে এটা আয়ত্তে চলে আসবে। এখন আপাতত যেভাবে তুলতে বলছি, তোমরা খাতায় সেভাবে তুলে রাখো। এরপর আমরা চলে যাচ্ছি ইন্টিগ্রেশন বা ব্যবকলনের কিছু সূত্র তোমাদেরকে দেখাবো। সমীকরণ বা সমাকলন, এই পার্টটা নিয়ে আজকে এখন কথা বলতেছি তোমাদের সাথে। আমরা অন্তরীকরণে বলতেছিলাম যে কোনো কিছুকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ভাগ করে ফেলাটাই হচ্ছে অন্তরীকরণ। ঠিক সমাকলনটা তার বিপরীত, যে আমরা যদি কোনো কিছুকে একসাথে একত্রিত করি বা যোগ করি, তাহলে যেটা বোঝায় সেটাই হচ্ছে যোগজীকরণ বা সমাকলন বা ইন্টিগ্রেশন। তাহলে আমরা নর্মালি যেই অপারেটরগুলো যোগের বা যোগজীকরণের জন্য ব্যবহার করে থাকি, সেটা হলো যোগ আর গুণ, দুটাই আমার বড় ফাংশন হিসেবে আসবে। আর এর মতোই অপারেটরগুলো আমাদের ব্যবহার করতে হবে, যেটা কিনা আমার যোগের মতো। আর গুণ এই যে কাজটা করে, ঠিক একই অনুরূপ কাজ করে সে।
তাহলে যোগজীকরণের জন্য আমরা যে অপারেটর ইউজ করব সেটা হলো এটা হলো এস বড় করে আঁকা হয়েছে, সমাকলন অর্থাৎ একত্রিত করা, সামেশন থেকে আসছে সমাকলন। তাহলে সামেশন মানে যোগ করা, সেই সামেশনের এসটাকেই টেনে লম্বা করে বড় করে দেওয়া হয়েছে। এখানে একটা ব্র্যাকেটে ফাঁকা জায়গা রাখা আছে, মানে যার উপরে সমাকলনটা করতে হবে সেটা এখানে বসবে, আর সাথে dx। এই dx এবং এই s এই দুইটা মিলেই হচ্ছে অপারেটর, তার মাঝখানে যাকে অপারেশন করতে হবে সে এখানে বসবে। একইভাবে dx হতে পারে, dy হতে পারে, dz হতে পারে, আমি আর এত বিস্তারিত লিখলাম না। পরেরটা হচ্ছে থিটার সাপেক্ষে সমাকলন, ফলে এটা s বা ইন্টিগ্রেশন চিহ্ন, থিটার সাপেক্ষে সমাকলন, যাকে সমাকলনিত করব সেটা এখানে বসবে। এটা সময় সাপেক্ষে সমাকলনের অপারেটর হিসেবে ব্যবহৃত হবে। তাহলে অপারেটরগুলো আমরা আপাতত তিনটা ফরম্যাটে দেখালাম, আরো অনেকগুলো হতে পারে, এই জন্য ডট 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 দিয়ে রেখেছি। তোমরা পরবর্তীতে যখন আসবে তখন সেটা দেখে বুঝতে পারবে যে কার সাপেক্ষে সমাকলন করতে বলা হচ্ছে। তাহলে সমাকলন নিয়ে তোমাদেরকে একটু আগে গল্পটা শুনিয়ে নেই, তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। মনে করো যে তুমি সমুদ্রের পানি মাপতে চাও, তাহলে এখন একটা সমুদ্রের মধ্যে কতটুকু পানি আছে এটা কিভাবে পরিমাপ করা যেতে পারে? তোমাদের ধারণায় এটা কিন্তু আমার দরকার আছে। পৃথিবীর ওজন কত এটাও কিন্তু আমার জানা দরকার আছে, সূর্যের ওজন কত সেটাও কিন্তু জানা দরকার আছে। এখন পৃথিবীর ওজন মাপতে আমি এক পাল্লায় তাহলে পৃথিবীকে তুলে দেব, আরেক পাল্লায় কোথায় বাটখারা দেব? ঠিক অনুরূপভাবে প্রশ্ন আসতেছে যে আমি সমুদ্রের পানিগুলো কতটুকু পানি আছে সমস্ত সমুদ্রে সেটা পরিমাপ করতে চাই, তাহলে তার জন্য আমার এই সমাকলনের সূত্রটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কি করতে পারি, আমরা অল্প একটু সামান্য পানি নেব, সেই পানিটার 1 সিসি অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব উচ্চতা, 1 সেন্টিমিটার উচ্চতা, 1 সেন্টিমিটার গভীরতা, 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা পাত্র, তার ভেতরে যতটুকু পানি নিলাম সমুদ্রের পানি, তার ওজনটা পরিমাপ করব। তাহলে 1 সিসি কিউব আয়তনের পানির ওজনটা সমুদ্রের পানির ঘনত্বের কারণে আর নরমাল পানির জন্য ভিন্ন হবে, রেজাল্ট এটা ভিন্ন হবে। এরপরে আমি জিওগ্রাফিক্যাল ম্যাপ ইউজ করে সমুদ্রের আয়তনটা পরিমাপ করব, আর অ্যাভারেজলি কিছু কিছু জায়গার গভীরতা নির্ণয় করব। তাহলে আমি ম্যাপ ইউজ করে সমুদ্রের আয়তনটা পরিমাপ করলাম, আর র্যান্ডম স্যাম্পল হিসেবে কিছু কিছু জায়গার গভীরতা নির্ণয় করলাম। অ্যাভারেজলি তার একটা আয়তন পাবো। এই আয়তনের সমপরিমাণ পানি তাহলে সেখানে আছে। তাহলে আমি যে স্যাম্পলটা নিয়েছি সেই আয়তনের পানির ভর যদি এত হয়, তাহলে আমার যে ক্যালকুলেটেড আয়তন তাতে কতটুকু পানি আছে বা সেই পানির ভর কতটুকু সেটা আমরা চাইলেই বের করতে পারবো। কিন্তু এখানে কথা আছে যে আমি যে আয়তনটা মাপলাম সেই আয়তনটা কি সঠিক কিনা? অবশ্যই সঠিক না, কিন্তু বৃহত্তর স্বার্থে এটা খুবই কাছাকাছি হবে, এবং সেরকম ভাবেই আমি হিসাবে ক্যালকুলেশন করব যেন আমার অনেক বেশি পরিবর্তন না হয়। তাহলে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে ছোট ছোট করে আয়তন ক্যালকুলেশন করে সাম করব, যোগ করব, তাহলে মোট আয়তনটা পেয়ে যাব। অল্প একটু আয়তনের পানির ভর জানলে সমস্ত পানির আয়তনের কতটুকু পানি আছে তার ভর পেয়ে যাব। সেক্ষেত্রে হতে পারে আমার ক্যালকুলেটেড আয়তন বা পানির ওজন মনে করো যে 10 লক্ষ কিলোমিটার, 10 লক্ষ মেট্রিক টন। এখন তুমি যদি নিজে বালতি দিয়ে মাপতে যাও তাহলে সেক্ষেত্রে হয়তো তোমার 10 লক্ষ মেট্রিক টন প্লাস মাইনাস কিছু হতে পারে, অর্থাৎ সামান্য একটু বাড়তেও পারে, সামান্য একটু কমতেও পারে, কিন্তু ওই 10 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি রেঞ্জেই আমি পানিটা পাবো। তাহলে এতে করে সুবিধা আছে, কিছু অসুবিধারও সম্মুখীন হতে হবে। যে আমি যখন খুব সূক্ষ্ম ক্যালকুলেশন করতে যাইব তখন আমার একেবারে সঠিক রেজাল্টটাই লাগবে, আর যখন আমার জাস্ট ধারণা পেতে মোটামুটি একটা রেজাল্ট হলেই চলবে সেই ক্ষেত্রে আমরা সমাকলনটা ব্যবহার করব। এই ক্ষেত্রে আমাদের সমাকলনের রেজাল্টটা আবারও বলতেছি যে 99.9% পর্যন্ত অ্যাকুরেসি হবে,
0.01% পর্যন্ত কিছু এরর থাকলেও থাকতে পারে। এগুলো সমাকলনের যে সূত্র হিসেবে আমরা ব্যবহার করব সেগুলো খাতায় আগে তুলে নাও, তারপরে যখন এর প্রয়োগগুলো আমরা পাবো তখন বিষয়টা আরো বুঝতে সহজ হবে। আমি তোমাদেরকে খাতায় সুন্দর করে তুলতে বলতেছি, কোথাও কোনো জায়গায় ভুল যেন না হয়, একটু দেখে দেখে তুলো। 1 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইনটু dx, অর্থাৎ এই ফাঁকা জায়গায় আমি যাকে সমাকলিত করতে চাচ্ছি সেটা বসাইলাম, আর অপারেটরটা হচ্ছে dx, আর হচ্ছে এই ইন্টিগ্রেশন চিহ্ন বা s, সামেশনের s, তাতে রেজাল্ট হবে 1 ডিভাইড বাই n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে আমার এটা হলো রেজাল্ট, সমাকলনের রেজাল্টটা আসবে এই ফরম্যাটে। 2 নম্বর সূত্রে চলে যাই। এই ক্ষেত্রে একটা ধ্রুবক m x টু দি পাওয়ার n ইনটু dx এই ফরম্যাটে যদি সমাকলিত করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার সমাকলনের রেজাল্টটা এটার মতোই আসবে, সাথে m টা এই জায়গায় চলে আসতেছে, অর্থাৎ 1 ডিভাইড বাই n প্লাস 1 এর সাথে m টা গুণ আকারে থাকবে, আর পাওয়ারটা অবশ্যই বেড়ে গেছে, সেই অর্থে আমার রেজাল্টটা অবশ্যই আগের থেকে বড় মান আসবে। তোমরা খেয়াল করে দেখো যে আমার পাওয়ারটা ছিল n, পরে রেজাল্টে পাওয়ার আসছে n প্লাস 1, সেই অর্থে আমার যদি আগে ছিল 1 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এরপরে হবে তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 10, বা 1 ইন্টু 10 টু দি পাওয়ার 15 ছিল, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 16 হচ্ছে। তাহলে একটা থেকে আরেকটার পার্থক্য কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেই অর্থে আমরা রেজাল্টটা বেড়ে গেল। 3 নম্বরটাতে আসো, এটা 1 বাই x, এই ফরম্যাটে যদি আমি x টাকে সমাকলিত করতে চাই dx, তাহলে তার রেজাল্ট আসবে log x। 4 নম্বরটা ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax ইনটু dx, এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এর পরিবর্তে আমি m বসাতে পারতাম, n বসাতে পারতাম, c বসাতে পারতাম, সেটা যাই হোক এটা একটা ধ্রুবক, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টটা হবে 1 ডিভাইড বাই a e টু দি পাওয়ার x। এই চারটা দেখো সুন্দর করে দেখে তুলো। এরপরে 5 নাম্বার সূত্রের জন্য চলে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x বা sin থিটা d থিটা, এখানে x লিখলেও লেখা যেত, তখন সেক্ষেত্রে এখানে অপারেটরটা থিটা না লিখে x লিখতাম। এখানে x তখন কিন্তু sin বা cos এর পরে যখন বসি সেটা অবশ্যই কোণ নির্দেশ করে, অতএব অনেক ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনে বা বইয়ের ভিতরে যখন পাবো তখন এক্ষেত্রে থিটা না থেকে x ও থাকতে পারে, তাতে ঘাবড়ানোর কিছু নাই, ওটা কোণকেই নির্দেশ করতেছে। তাহলে ইন্টিগ্রেশন অফ sin থিটা ইনটু d থিটা সমান রেজাল্ট হবে মাইনাস cos থিটা। 6 নম্বরে আসতেছে আমরা ইন্টিগ্রেশন অফ cos x বা cos থিটা ইনটু d থিটা সমান রেজাল্ট হবে sin থিটা। 7 নম্বরটা লিখলাম ইন্টিগ্রেশন অফ log x ইনটু dx, যার রেজাল্ট আসবে x log x minus x। দেখো সুন্দর করে ইন্টিগ্রেশন log x কে আমি সমাকলিত করতে চাই, এই দুটো কিন্তু অপারেটর আবার আগেই বলতেছে, তার রেজাল্টটা হবে x log x minus x। 8 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন অফ m ইনটু dx, m টা কি? m টা একটা ধ্রুব সংখ্যা, এটা 1 2 3 4 যাই হোক যে কোনো সংখ্যা ইন্টিজার হতে পারে, অথবা x এর ফাংশন না হয় অন্য কিছু হতে পারে, y হতে পারে, z হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার কোনো পরিবর্তন হবে না, সে সরাসরি এইভাবেই রেজাল্ট হিসেবে আসবে। এই 8টা আমরা তোমাদেরকে সমাকলন বা যোগজীকরণের জন্য সূত্র হিসেবে দিচ্ছি। আমি আশা করতেছি যে তোমাদের এই অন্তরীকরণ এবং সমাকলনের জন্য যে কয়টা সূত্র দেওয়া হলো এর মধ্যেই আমরা আমাদের সমস্যার সমাধানগুলো করতে পারবো। পরেও আরো উচ্চতর কিছু আসলে তখন আমরা সেটা নিয়ে কথা বলবো, এখন কথা বলবো না, কারণ এমনি তোমরা বিষয়টা নতুন, সেই কারণে তোমাদের কাছে হয়তো অনেক দুর্বোধ্য বা কঠিন বলে মনে হতে পারে। আসলে কঠিন না, আমাদের চলার পথটা সম্পূর্ণ ভিন্ন, তো সেই জন্য হয়তো আমাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে। যাই হোক, আমরা এর পরের অংশে আলোচনায় চলে যাব। পরিবর্তন নিয়ে আজকে কথা বলতে চেয়েছিলাম, সে জায়গায় ফিরে আসতেছি। এখন আমরা বিষয়টা আগে খাতায় লিখে নিই, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাদের সময়
বাঁচানোর জন্য আমি আগে লিখে তারপরে তোমাদেরকে এটাকে বিশ্লেষণ করতেছি। সেক্ষেত্রে তোমরা খাতায় তুলে নাও আগে, তারপরে খেয়াল করো আমি কি বলতে চাচ্ছি। সমষ্ণ পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে কোনো গ্যাসের চাপের ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, সেই পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন বলে। এবং যে পদ্ধতিতে এই পরিবর্তন সংঘটিত হয় তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। তোমরা ধীরে ধীরে তুলো, দেখতে সময় নাও। কোনো লেখা বুঝতে না পারার জন্য আমি বলে দিচ্ছি, সেটা একটু খেয়াল করো আরেকবার। যে পরিবর্তনে কোনো গ্যাসের চাপের ও আয়তনের পরিবর্তন হয়, অর্থাৎ আমার গ্যাসের চাপ এবং আয়তন যেটা প্যারামিটার ছিল সেটার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ আমি এখানে তাপমাত্রা টিটাকে কনস্ট্যান্ট বিবেচনা বা কনস্ট্যান্ট হিসেবে রেখে কাজটা করতে হবে, সেই পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন বলে। সমষ্ণ কথাটার অর্থ হচ্ছে উষ্ণতা সমান, সেই অর্থে আমরা সমষ্ণ পরিবর্তন বলে। এবং যে পদ্ধতিতে এই পরিবর্তন সংঘটিত হয় তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। মানে আমরা সমষ্ণ প্রক্রিয়া কি এই সম্পর্কে বুঝলাম। এখন তারই বিপরীত কথা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন, সেটা নিয়েও আগে একটু বুঝে আসি, তাহলে এটার সাথে এটার সম্পর্ক আমরা বুঝতে পারবো। সেজন্য আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনের সংজ্ঞাটা বলছি, যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন কালে তাপের পরিমাণের পরিবর্তন হয় না। আবার খেয়াল করো, যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন কালে, অর্থাৎ আমি চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটাবো, সেক্ষেত্রে তাপের পরিমাণের পরিবর্তন হয় না। এক্ষেত্রে তাপ শুরুতেও সিস্টেমের ভেতরে যা ছিল পরিবর্তন করার ফলেও তাপের পরিমাণটা একই থাকতেছে, অর্থাৎ সিস্টেমের তাপ গ্রহণ বা বর্জন করে না। তাহলে আমি যে পাত্র বা আধারের মধ্যে গ্যাসগুলোকে রেখে তাপ দিতেছি, সেই পাত্র বা আধারটাই হচ্ছে আমার সিস্টেম। সেই সিস্টেমে সে বাইরে থেকে তাপ গ্রহণও করবে না, বর্জনও করবে না। এখন যদি আমি পিস্টন দিয়ে চাপ দেই, তাহলে কি হবে? আয়তন সংকুচিত হলো, চাপ বেড়ে গেল, আয়তন সংকুচিত হলো। ঠিক বিপরীত ভাবে আমি যদি পিস্টনটাকে উপরের দিকে উঠিয়ে নেই, তাহলে পাত্রের ভেতরে গ্যাস চলাচলের জন্য আয়তনটা বেড়ে যাবে আর চাপটা কমে যাবে। আর যদি সম্পূর্ণ ব্যবস্থাটা এমন হয় যে আমি তাপ পরিবাহী পদার্থ দিয়ে যদি ওই সিলিন্ডারটাকে আবদ্ধ করে রাখি, যেন বাইরে থেকে তাপ ভেতরে যেতে না পারে, ভেতরের তাপ যেন বাইরে যেতে না পারে, তাহলে সেই ব্যবস্থায় আমার এটাকে বলা হবে রুদ্ধতাপীয় পরিবর্তন। এই অবস্থায় আমার গ্যাসের ভেতরে গ্যাসের আগে যে পরিমাণে তাপ ছিল, পরিবর্তনের আগে এবং পরে তাপের পরিমাণ এক থাকবে, সেই কথাটা বলা হচ্ছে। যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনকালে তাপের পরিমাণের পরিবর্তন হয় না, অর্থাৎ সিস্টেম তাপ গ্রহণ বা বর্জন করে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। তাপমাত্রা কেন পরিবর্তন হবে? আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে আমরা একটা ক্লাসরুমে 80 জন একসাথে বসে আছি, আমি যদি পাশের সেকশন থেকে ওই একই রুমের সিট ক্যাপাসিটির মাঝে আরো 80 জনকে নিয়ে আসি, তাহলে স্বাভাবিকভাবে আমার শরীরের তাপ বেশি লাগবে, সেক্ষেত্রে আমাকে গরম অনুভূত হবে। ঠিক আমি যদি একটা রুমে 80 জন বসছে, আমি যদি দুইটা রুম মিলে যদি এবার 80 জনকে বসাই, বা একটা দেওয়াল মাঝখানে দেওয়ালটা ভেঙে দিয়ে যদি আমি রুমটা বড় করি, তাহলে ওই রুমের ভেতরের উপাদান তোমরা যা তাই আছো, আয়তনটা বেশি হওয়ার কারণে তোমরা ছড়িয়ে ছিটিয়ে থাকবা, সেক্ষেত্রে তোমাদের কাছে তাপ লাগবে না। আবার যদি আমি বাইরে থেকে কাউকে না নিয়ে এসেও
রুমের সাইজ যা আছে, আকার আকৃতি যা আছে, সেটাকে অর্ধেক করে ফেললাম, মানে অর্ধেক পর্যন্ত নিয়ে যে একটা দেওয়াল তুলে দিলাম, তাহলে অনেক অল্প জায়গার মধ্যে তোমরা আগেও যা ছিল তা সেই পরিমাণ মানুষই আছো, কিন্তু আয়তনটা অনেক কম হয়ে গেছে, ফলে অনেককে খুব কাছাকাছি অবস্থান করতে হচ্ছে, যার কারণে তোমাদের গরম অনুভূত হবে, সেক্ষেত্রে তাপমাত্রা বেড়ে গেছে বলে তোমাদের কাছে মনে হবে। তাহলে সেই অবস্থাটাকে আমরা বলতেছি তাপমাত্রা পরিবর্তন ঘটে, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। তাহলে এই যে সমস্যা পরিবর্তন আর রুদ্ধতাপীয় পরিবর্তন কেন আলোচনায় আসছে, কারণ আমরা যখন বৈজ্ঞানিক ক্লসিয়াসের সূত্রটা আলোচনা করতেছিলাম, সেক্ষেত্রে একটা বদ্ধ সিস্টেমে গ্যাস নিয়ে সেখানে আমরা তাপ প্রয়োগ করতেছি, সেই তাপের ফলে সেখানে কিছু কাজ হবে, গ্যাসের কিছু অন্তঃস্থ শক্তি বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। তাহলে তার জন্য কন্ডিশনটা হচ্ছে আমি কিভাবে কাজটা করব, সমস্ত প্রক্রিয়ায় করব না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় করব, এই বিষয়টা চলে আসতেছে। তাহলে আমরা সমস্ত এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমাদের বইতে কিছু টপিকস থাকতে পারে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা সংজ্ঞা হিসেবে তোমাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দিলাম, তোমরা একটু রিডিং করো বাসায়, সেখানে আরো অনেক কথাবার্তা আছে। সমস্ত প্রক্রিয়া হতে হলে শর্ত কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হতে হলে কি কি শর্ত মেনে চলতে হবে, সেইগুলোর কন্ডিশন আমরা বই থেকে পড়বো, সবকিছু এখানে বোর্ডে লিখলে অনেক বড় ক্লাস হয়ে যাবে, বিষয়টা অনেক বেশি আমাদের কাছে জটিল বলে মনে হবে। আজকে এমনি একটা কঠিন টপিকস নিয়ে আমরা আলোচনা করছি, ম্যাথমেটিক্যাল টার্ম, আমাদের সবারই বিষয়টা অনুধাবন করতে একটু সময় নিতে হবে, আর সেই কারণে আমি আজকে ক্লাসটা বাড়াবো না। তোমাদের সাথে আজকে যে বিষয়গুলো আরো আলোচনা করতে চেয়েছিলাম সেগুলো পরবর্তী ক্লাসে আমরা সেখান থেকে শুরু করব। সে পর্যন্ত তোমরা এই যা যা আলোচনা হলো সেই বিষয়গুলো একটু দেখো, আর যা যা আলোচনা করতে চাইছি সেই টপিকসগুলো যদি বইতে পাও সেগুলো একটু দেখে রাখো, যেন পরবর্তী ক্লাসে আমি যখন আলোচনা করব তখন সেটা বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে আজকে এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ।